হরপা বানে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল নর্থ সিকিমের লাচেন। প্রকৃতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার প্রমাণ আমরা এখানে এসে দেখতে পাচ্ছিলাম। সত্যি বলতে প্রকৃতি ঠিক যতটাই সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর। আমরা নর্থ সিকিমের প্রত্যেকটা জায়গা যখন ঘুরে দেখছিলাম মনে হচ্ছিল স্বর্গের থেকে কম কিছু না। আর তার মধ্যেই সবথেকে সুন্দর ছিল গুরুদম্বার লেক। গুরুদম্বার লেকের সৌন্দর্য সত্যি বলতে শব্দ দিয়ে বোঝানো সম্ভব নয়। 17,800 ফিট উচ্চতায় গুরুদম্বার লেক ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট লেকস ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইন ইন্ডিয়া। গুরু পদ্মসম্ভবার নাম অনুযায়ী এই হ্রদটির নামকরণ করা হয়েছে। এই জার্নির 3rd চ্যাপ্টার এখান থেকেই শুরু হচ্ছে, লাচেন থেকে গুরুদম্বার পর্যন্ত। তো চলো শুরু করা যাক। সো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম লাচেন। তো কালকে মোটামুটি আমরা রাত্রি 9টার দিকে লাচেনে পৌঁছেছিলাম। এই হোটেল পেমা গাটশাল। এই হোটেলটা একটু মেন রোড থেকে একটু নিচের দিকে নামতে হবে অ্যাকচুয়ালি, কিন্তু হোটেলটা থেকে ভিউ দারুণ এবং এরকম চ্যান্স ফ্ল্যাগগুলো চারপাশে লাগানো আছে যার জন্য দারুণ লাগছে। আর ওই দূরে তোমরা দেখতে পাচ্ছ পুরো কালাপাথর দেখা যাচ্ছে, এখান থেকে পুরো স্নো হয়ে আছে একদম কালাপাথরে। রিসেন্ট স্নোফলও হয়েছে কালাপাথরে, আমরা শুনতে পাচ্ছিলাম। পেছনে দেখতেই পাচ্ছ দূরে তোমরা কালাপাথর পেছনে। আর আমাদের এখান থেকে প্ল্যান আছে অ্যাকচুয়ালি কালাপাথর যাব না, আমরা এখান থেকে প্ল্যান যা করেছি যে এখান থেকে আমরা গুরুদম্বার যাব, যেটা 17,800 ফিট উচ্চতা। লাচেনের উচ্চতা হচ্ছে 8,800 ফিট এবং গুরুদম্বারের উচ্চতা হচ্ছে প্রায় 17,800 ফিট। তো গুরুদম্বার যাওয়ার পথে অবশ্যই তোমরা সাথে অক্সিজেন ক্যান এবং কোপপুটটা মেন জিনিস বলতে পারো, কোপপুটটা অ্যান্ড অক্সিজেন ক্যানটা অবশ্যই ক্যারি করো। সকালবেলা তাড়াতাড়ি রেডি হয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের গাড়ি যেখানে পার্ক করা ছিল সেই জায়গায়। আর সেই জায়গা থেকে পুরো লাচেনটাকে দেখা যাচ্ছিল। লাচেনের পরিবেশ এত দারুণ লাগছিল, চারপাশে সুন্দর গাছ, দূরে স্নোক্যাপ মাউন্টেন্স, সামনে সুন্দর সুন্দর হোমস্টে, হোটেল। সত্যি এত সুন্দর সাজানো একটি গ্রাম লাচেন, দেখে মনটা ভরে যাচ্ছে। সো আমরা গাড়িতে রেডি হয়ে বসে গেছি, বাকিরা এখনও আসেনি, আসছে। সকালে সবারই লেট হয়, ঘুম থেকে উঠতে আর এত ঠান্ডা লিটারালি থাকা যাচ্ছে না। মানে প্রায় 8-9 ডিগ্রির কাছাকাছি ঠান্ডা আছে, রাত্রেবেলা তাও একটু বেশি ছিল। তো আমরা মোটামুটি তৈরি হয়ে গেছি, গাড়িতে বসে গেছি। ড্রাইভারদা তো ভীষণ রেগে আছে, বাস লেট হয়ে গেছে যেহেতু। বেশি লেট হলে টুরিস্টের জ্যামটা বেশি হয়ে যায়, দ্যাটস ওয়াই ওরা একটু বলে একটু তাড়াতাড়ি করলে আমাদেরই তাড়াতাড়ি হবে, আমরাই তাড়াতাড়ি করে ঘুরতে পারবো। প্লাস আবার এখান থেকে আমাদেরকে লাচুংও যেতে হবে ফেরত এসে, সো ওই জন্য একটু তাড়াতাড়ি করতে বলছে। তো ড্রাইভারটা এখন গেল আবার সবাইকে ডাকতে। আমি কাউকে কন্ট্যাক্টও করতে পারছি না, আমার কাছে ফোনও নেই। আমি এসে জাস্ট গাড়িতে বসলাম, বাকিরা এখনও আসছে। যেটুকু দরকার সেটুকু আমি এই ব্যাগে নিয়ে নিয়েছি। বাকি আমাদের ব্যাগটা হোটেলের একটা রুম আমরা রাখলাম, যে ওই রুমে আমরা রেখে দিয়েছি। দুপুরবেলা আমরা তো ব্যাক করবোই, এখানেই আমাদের লাঞ্চ হবে আবার লাচেনে এসেই। সো ওই জন্য এখান থেকে একদম আমাদের ব্যাগপত্র রেখে তারপরেই যাচ্ছি। আর এইটা জাস্ট রেখেছি সামনে। সো আমরা এখন লাচেন থেকে বেরোচ্ছি। দেখতেই পাচ্ছ দাদারা ঠান্ডায় পুরো জুবুথুবু হয়ে আছে, কিন্তু শুধু উজ্জ্বলদার ঠান্ডা লাগছে না। উজ্জ্বলদা আর রঞ্জিতদা একমাত্র ঠান্ডা থেকে বেঁচে আছে, আর বাকি সবাই পুরো ঠান্ডাতে। রজতদা মোটামুটি 10টা পড়েছে।
এইদিকে আমাদের অভিজিৎ দা রেডি, পেছনে দেবুদা, রঞ্জিত দা, উজ্জ্বল দা, ইয়ো, আর আমাদের ড্রাইভার দা রেডি। দেখতেই পাচ্ছ প্রচুর রেগে আছে, বহুত গুस्सा है हमारे ऊपर। ঠিক है চলো। এরপর আমাদের গাড়ি লাচেনের রাস্তা ধরে গুরুদম্বারের দিকে রওনা হল। লাচেনের উচ্চতা ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,৮৩৮ ফিট এবং গুরুদম্বারের উচ্চতা ছিল ১৭,৮০০ ফিট। খুব কম সময়ের মধ্যে আমাদের অনেকটা অল্টিটিউড গেইন করতে হতো। তার জন্য আমরা সাথে নিয়ে নিয়েছিলাম কর্পূর এবং অক্সিজেন ক্যান। লাচেন থেকে গুরুদম্বারের ডিস্টেন্স ছিল প্রায় ৬৪ কিলোমিটারের মতো, অর্থাৎ প্রায় ২ ঘন্টার মতো রাস্তা আমাদের যেতে হতো। সানরাইজ হতে হতে লাচেনের সৌন্দর্য যেন আরও বেড়ে যাচ্ছিল এবং এর সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছিল এই রেড কালারের রডোডেনড্রন ফুল। এত সুন্দর লাগছিল দেখতে। এরপরেই আস্তে আস্তে আমরা লাচেনের ভালো রাস্তা ছেড়ে ধীরে ধীরে অফরোডের দিকে এগিয়ে যাচ্ছিলাম। রাস্তায় যেতে যেতে আমরা এরকম অনেক ওয়াটার ক্রসিং দেখতে পাচ্ছিলাম যার ওপরে ব্রিজ তৈরি করা, কিন্তু আমাদের কপাল ভালো যে সেই জায়গাগুলো থেকে জল আসছিল না। এরপর আমাদের গাড়ি জ্যামে আটকে পড়ে, আর জ্যামে গাড়ির লাইন দেখে আমরা অবাক হয়ে যাচ্ছিলাম যে এত সকালেও কি করে এত ট্যুরিস্ট এখানে চলে আসে। সেই জন্যই হয়তো আমাদের ড্রাইভার সকালে 4:30টায় টাইম দিয়েছিল, কিন্তু আমাদের লেট হওয়াতে এইদিকে যেতেও লেট হলো। প্রচণ্ড জ্যামের মধ্যে আমরা এখানে এক জায়গায় দাঁড়িয়েছি, দেখতেই পাচ্ছ কত জ্যাম লেগে আছে, পুরো পুরো নিচ অব্দি জ্যাম। তো ওই জন্যই আমাদেরকে ড্রাইভার মোটামুটি তাড়াতাড়ি বেরোতে বলছিল। যাই হোক আমাদের বেরোতে লেট হয়েছে। সো পিছনে তোমরা দেখতেই পাচ্ছ, পেছন দিকটা তোমাদের একটু দেখাই কি অবস্থা হয়ে আছে। জাস্ট পেছনে জাস্ট ওই জায়গাগুলো দেখো, তিস্তা জেগে জায়গা দিয়ে গেছে, হরপা মানে পুরো ওই জায়গাগুলো ধসে গেছে একদম। এই পাড়েও দেখতে পারবে, দেখো। আর ওই দূরে গাড়িগুলো উপর দিকে উঠছে, অসাধারণ অসাধারণ। নিচ দিয়ে ওই যে তিস্তা বইছে। সামনে আমরা দেখতে পাচ্ছিলাম হরপা বানের ফলে লাচেন কতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সামনে থেকে দেখে ভাবছিলাম কি করে এত পাতলা একটা নদী এতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে। সামনে তো দেখতে পাচ্ছিলাম খুবই পাতলা হয়ে তিস্তা নদী বয়ে যাচ্ছে, কিন্তু বর্ষাকালে এই তিস্তা নদী কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে সেটা হরপা বান থেকেই বোঝা গেছে। হরপা বানের ফলে যে রাস্তা দিয়ে তিস্তা নদী গেছিল তার দুদিকে ল্যান্ডস্লাইড করতে করতে গেছে এবং যার ফলে এই গুরুদম্বার যাওয়ার রাস্তা নেই বললেই চলে। তিস্তা নদীর পাশ দিয়ে মাটি ফেলে রাস্তা তৈরি করা, তার উপর দিয়েই আমাদের গাড়ি সামনে এগোতে লাগলো। বিএসএফের হেলিকপ্টার। গাড়িতে বসেই আমরা দেখতে পাচ্ছিলাম বিএসএফের জওয়ানরা কত তাড়াতাড়ি তিস্তা নদী ক্রস করে পাহাড় চড়াই করছে। সত্যি এই ধরনের ডিফিকাল্ট সিচুয়েশানে একমাত্র হয়তো তারাই সারভাইভ করতে পারে। আমরা একদিনের জন্য ঘুরতে আসি ঠিকই, কিন্তু এই সমস্ত জায়গায় দিনের পর দিন থাকা সত্যি ভয়ানক। আমরা যত সামনের দিকে এগোচ্ছিলাম ততই দেখতে পাচ্ছিলাম তিস্তা নদীর ভয়ঙ্কর রূপের কারণে লাচেন কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। চারপাশে বড় বড় পাথর পড়ে আছে এবং তার মাঝখান দিয়ে আমাদের গাড়ি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তিস্তা নদী দেখতে তো অবশ্যই সুন্দর লাগছিল, কিন্তু এই নদী যখন মনসুনে ভয়ঙ্কর রূপ ধারণ করে তখন যে কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে সেটা শুধুমাত্র যারা দেখেছে তারাই জানে। হরপা বানের সময় তিস্তা নদী এই ব্রিজটিকে পুরো ভাসিয়ে নিয়ে গেছে
পরবর্তীতে বিআরও আবার এই বৃষ্টি তৈরি করে। তিস্তা নদীর পাশ দিয়ে আমাদের গাড়িগুলো একে একে সামনে এগিয়ে যাচ্ছে। সামনে আমরা দেখতে পাচ্ছিলাম মাটি ফেলে সবেমাত্র রাস্তা তৈরি করা হয়েছে এবং তার উপর দিয়ে বিএসএফের জওয়ানরা একে একে গাড়িগুলোকে পাস করছে। মাটি ফেলে যে রাস্তাগুলো আমরা দেখতে পাচ্ছিলাম, বুঝতে পারছিলাম যে কোনো মুহূর্তে তিস্তা নদী চাইলে এই রাস্তাগুলো ভাসিয়ে নিয়ে যেতে পারে। রাস্তাগুলো ঠিক যতটা ভয়ঙ্কর লাগছিল ঠিক ততটাই সুন্দর লাগছে। জানি না কেন এতটা ভয়ঙ্কর রাস্তার মধ্যে দিয়েও আমাদের মধ্যে একটা অন্যরকম আনন্দ কাজ করছিল। আমরা দেখতে পাচ্ছিলাম যে কতটা ভয়ঙ্কর প্রকৃতি হতে পারে, কিন্তু তাও প্রকৃতির সৌন্দর্য যেন দেখে শেষ করতে পারছিলাম। যেতে যেতে আমরা দেখতে পেলাম পাহাড়ের গা বেয়ে নেমে আসছে একটি বিশাল ওয়াটারফল। এত সুন্দর লাগছিল দেখতে যে শব্দ দিয়ে বোঝানো সম্ভব না। এই ওয়াটারফল থেকে জল এসে তিস্তা নদীতেই মিশছিল। এরপর আমাদের গাড়ি খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় উঠে পড়ল। সামনে আমরা সমস্ত বাইকারদের দেখতে পাচ্ছিলাম পরপর যাচ্ছে। বাইকার্সদের দেখে আমার নিজের মনে থাকা বাইকারও জেগে উঠল। গুরুদম্বারের রাস্তা যদি খারাপ না হতো তাহলে অন্যান্য জায়গার মতো গুরুদম্বারেও আমি বাইক নিয়ে আসতাম। সত্যি বলতে বাইকে চালাতে চালাতে সামনে এই স্নো ক্যাপ মাউন্টেন্স আর এত সুন্দর একটা ভিউ দেখার মজাটাই আলাদা ছিল। ঠিক আছে, চলো নেক্সট টাইম দেখা হবে। তো এইসব ভাবতে ভাবতেই আমাদের গাড়ি গুরুদম্বারের দিকে এগিয়ে চলল। আর যত সামনে এগোচ্ছিল ততই মনে হচ্ছিল যে এই তুষার আবৃত পাহাড়গুলো হয়তো আমরা হাত দিয়েই ছুঁতে পারব। চারপাশের ভ্যালিগুলো এত দারুণ লাগছিল যে বলার কথা না। যত সামনে এগোচ্ছিলাম ততই যেন সৌন্দর্য আরও বেড়ে যাচ্ছিল। এতটা সৌন্দর্য হয়তো অন্য কোথাও আছে। নর্থ সিকিম সত্যি সমস্ত জায়গা থেকে একদমই আলাদা। তার কারণ যারা এসছে তারাই একমাত্র জানে যে এই জায়গাটাকে কেন অন্যান্য জায়গা থেকে এত সুন্দর বলা হয়। সানরাইজ হওয়ার সাথে সাথে তুষারাবৃত পাহাড়গুলো যেন আরও বেশি চকচকে হয়ে উঠল। আমরা যত সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম ততই যেন চারপাশের সৌন্দর্যটা আরও বেড়ে যাচ্ছে। যেতে যেতে আমরা লক্ষ্য করলাম চারপাশের ভ্যালিতে সুন্দর পার্পল কালারের ফুল ফুটে আছে এবং গোটা ভ্যালিতে এই পার্পল কালারের ফুলগুলোই ভর্তি। এত দারুণ লাগছিল যে বলার কথা না। আমাদের গাড়ি সামনের দিকে এগোচ্ছিল এবং যেতে যেতে এরকম ছোট ছোট প্রচুর ওয়াটার ক্রসিং দেখতে পাচ্ছি। আর ভাবছিলাম যে মনসুনে এই সমস্ত ওয়াটার ক্রসিংগুলো কতটা ভয়ঙ্কর রূপে থাকে, তখন হয়তো গাড়ি ক্রস করতেও স্লো হতে হয়। লাচেন থেকে গুরুদম্বার যাওয়ার যে রাস্তা, সত্যি সেই রাস্তার সৌন্দর্য শব্দ দিয়ে বোঝানো কখনোই সম্ভব না। শুধু চোখে দেখেই যেন মনে হচ্ছিল আমরা স্বর্গে চলে এসেছি। এতটা সুন্দর প্রকৃতি হতে পারে সত্যিই আমরা কখনোই এক্সপেক্ট করিনি। যেতে যেতে রাস্তার পাশে প্রচুর ইয়াক আমরা দেখতে পাচ্ছিলাম, আর তার পাশে ভ্যালিতে ফুটে আছে সুন্দর সুন্দর পার্পল কালারের ফুল। ড্রাইভারদার সাথে কথা বলে আমরা জানতে পারি যে এই ফুলগুলো এপ্রিল মে মাসেই ফোটে এবং গোটা ভ্যালিতে এই ফুলগুলো ফুটে থাকে। এরপর সবথেকে আনএক্সপেক্টেড জিনিস আমি দেখতে পেলাম ঘোড়া। সত্যি আমি এর আগে এরকম গুরুদম্বার যাওয়ার প্রচুর ভিডিও দেখেছি, তার মধ্যে এক দুটো ভিডিওতে এরকম রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ঘোড়া দেখতে পেয়েছি। প্রথমে ভাবলাম হয়তো কাশ্মীরের মতো এখানেও এরকম ঘোড়াগুলো হয়তো নর্মালি ঘুরে বেড়ায়, বাট পরে ড্রাইভারদার সাথে কথা বলে জানতে পারলাম যে অ্যাকচুয়ালি এই ঘোড়াগুলো এখানকারই পালিত। এখানকার লোকরা বিভিন্ন কাজে এই ঘোড়াগুলোকে ব্যবহার করে। দেখতে এত দারুণ লাগছিল, পুরো লোমে একদম ঢেকে রয়েছে ঘোড়াগুলো।
আমাদের গাড়ি যত গুরুদম্বারের দিকে এগিয়ে যাচ্ছিল ততই যেন চারপাশটা আরও সুন্দর লাগছিল। কোথাও কোথাও সুন্দর সুন্দর ভ্যালি, কোথাও সুন্দর সুন্দর ছোট ছোট গ্রাম। সত্যি বলতে এতটা সৌন্দর্য যে নর্থ সিকিমে লুকিয়ে আছে সেটা হয়তো আমরা জানতাম না। আমরা যত সামনের দিকে এগোচ্ছিলাম ততই যেন এই নর্থ সিকিমের সৌন্দর্য আরও বেড়ে যাচ্ছে। একদিকে ছিল তিস্তা নদীর সৌন্দর্য এবং অন্যদিকে ছিল বরফ আবৃত পাহাড় ঘেরা ছোট ছোট গ্রাম, আর ভ্যালিগুলোতে ঘুরে বেড়াচ্ছে ঘোড়াগুলো। এতটা সুন্দর এই ভিউ লাগছিল, সত্যি বলতে আমি হয়তো শব্দ দিয়েও এই সৌন্দর্য তোমাদের বলে বোঝাতে পারব। আমরা যত সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম ততই লক্ষ্য করছিলাম যে চারপাশে গাছের পরিমাণ ধীরে ধীরে কমে যাচ্ছে এবং পাহাড়গুলো যেখানে পুরো সবুজ লাগছিল সেখানে ধীরে ধীরে বাদামি রঙের হয়ে যাচ্ছে। এক পাশ দিয়ে বয়ে যাচ্ছে অঝোর গতিতে তিস্তা নদী এবং এক পাশ দিয়ে আমাদের গাড়ি সামনের দিকে এগিয়ে যাচ্ছে গুরুদম্বারের দিকে। যেতে যেতে আমাদের গাড়ি একটি ভ্যালিতে এসে দাঁড়িয়ে পড়ে। এই ভ্যালির নাম হলো থাঙ্গু ভ্যালি। এই ভ্যালিতেই আমাদের মর্নিংয়ে ব্রেকফাস্ট হয়। সত্যি বলতে চারিদিকে তুষারাবৃত পাহাড় ঘেরা এত সুন্দর একটি ভ্যালি আমি কখনো দেখিনি। কি সবার এনজয় হচ্ছে তো? অসাধারণ অসাধারণ ভিউ। बहुत मजा आया, इतना मजा जिंदगी में पहली बार। দেবুদা কর্পূর স্মেল স্টার্ট হয়ে গেছে, সবাই মোটামুটি কর্পূর স্মেল নিতে শুরু করে দিয়েছে। বেশি এক্সাইটমেন্ট হওয়া যাবে না, কথা আসতে বলো, কথা আসতে বলো, আসতে চলো, তাহলে অসুবিধা কম হবে। আর এখানে যা চাটা খেলাম, ইয়ামি চা, ইয়ামি, জাস্ট ইয়ামি। প্রবাবলি ইয়াকের দুধ দিয়ে বানানো, প্রবাবলি যতটা মনে হচ্ছে ইয়াকের দুধ দিয়ে বানানো। টেস্ট অসাম টেস্ট, যেরকম ভিউ সেরকম চা। এটা ইয়াকের দুধ। আমরা এখন থাঙ্গু চেকপোস্টে চলে এসেছি। এখানে আছে ওয়ার্ল্ডস হাইয়েস্ট ধোসা পয়েন্ট। गाड़ी में बैठो, हाँ, हाँ, परमिट करके आ रहा हूँ। ठीक है। ওয়ার্ল্ডস হাইয়েস্ট ধোসা পয়েন্ট এটা। থাঙ্গু চেকপোস্ট ক্রস করে এরপর আমাদের গাড়ি গুরুদম্বারের দিকে আবার যাত্রা শুরু করে। সত্যি বলতে আমরা যত সামনের দিকে এগোচ্ছিলাম ততই যেন আমরা এই পাহাড়ের সৌন্দর্যে হারিয়ে যাচ্ছি। চারপাশে পাহাড়গুলো ধীরে ধীরে সবুজ থেকে বাদামি রঙের হয়ে যাচ্ছিল, আর দূরে দেখতে পাচ্ছিলাম আমরা তুষার আবৃত পাহাড়গুলো যেন আমাদের কাছে এগিয়ে আসছে। সত্যি বলতে নর্থ সিকিম সমস্ত জায়গা থেকে একদমই আলাদা। এখানকার সৌন্দর্য হয়তো কাশ্মীরের মতো অতটা নয়, তবে কাশ্মীরের থেকে কিছু কমও নয়। এরপর দেখতে দেখতে আমরা লাচেনের ৮৮০০ ফিট উচ্চতা থেকে ১৪,০০০ ফিটে কখন পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। আমরা যত উপরের দিকে উঠছিলাম ততই ধীরে ধীরে অক্সিজেনের লেভেল কম হচ্ছিল, আর যত উপরে যাচ্ছিলাম ততই চারপাশে গাছের পরিমাণও কমে যাচ্ছিল। পাহাড়গুলো সবুজ থেকে বাদামি লাগছিল। সত্যি বলতে এই ধরনের পাহাড়গুলো আমি একমাত্র লাদাখের ভিডিওতেই দেখেছি। গুরুদম্বার যাওয়ার রাস্তায় প্রচুর আর্মির চেকপোস্ট তোমরা দেখতে পাবে। আমরাও সেইগুলো দেখতে পেয়েছি এবং সেইগুলোতে ক্যামেরা অ্যালাউ নয়, তাই সেগুলো ভিডিও করি। তাই তোমরাও যদি কখনো গুরুদম্বার আসো, চেষ্টা করবে এই আর্মির চেকপোস্টগুলো বাদ দিয়ে ভিডিও করার। তার কারণ এগুলো আমাদের দেশের সুরক্ষার জন্য ক্যাপচার করা উচিত নয়। এইভাবে দেখতে দেখতে আমাদের গাড়ি আরও সামনের দিকে এগোতে থাকে এবং আমরা সামনে দেখতে পাই পাহাড়ের গায়ে হালকা হালকা বরফ পড়ে রয়েছে।
যত সামনের দিকে এগোচ্ছিলাম ততই যেন অক্সিজেনের লেভেল ধীরে ধীরে কমছিল। গুরুদম্বার যাওয়ার রাস্তার সৌন্দর্য আমি যত বলবো ততই যেন কম মনে হবে। তার কারণ এত সুন্দর জায়গা হয়তো শব্দ দিয়ে কখনোই বোঝানো সম্ভব না। গুরুদম্বার লেককে সামনে থেকে দেখার ইচ্ছেটা আজকের নয়, অনেক দিনের। খুব ইচ্ছে ছিল যে গুরুদম্বার লেককে সামনে থেকে দেখব। গুরুদম্বার লেককে এতদিন পর্যন্ত অন্যান্য ইউটিউবারদের ভিডিওতে দেখেছিলাম। একদিন ইচ্ছে ছিল আমি এই গুরুদম্বার লেকে আসব এবং সামনে থেকে গুরুদম্বার লেককে দেখব। সত্যি বলতে এই সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য ক্যামেরাতে দেখে মন ভরে না। আমাদের গাড়ি যত গুরুদম্বরের দিকে এগিয়ে যাচ্ছিল ততই যেন চারপাশের সৌন্দর্যকে আমরা বিশ্বাসই করতে পারছিলাম না। নর্থ সিকিম যে এতটা সুন্দর হতে পারে তা হয়তো শুধুমাত্র আমরা অন্যান্য ইউটিউবারদের ভিডিওতেই দেখেছি। আজকে যখন আমি সামনে থেকে এখানকার সৌন্দর্য দেখলাম সত্যি অবাক হয়ে যাচ্ছিলাম। এরপর শুরু হয়ে যায় স্নোফল, যার জন্য আমাদের ড্রাইভার সমস্ত জানলা বন্ধ করে দিতে বলে এবং আমরা গাড়িতে বসেই চারপাশের ভিডিও করছিলাম। সত্যি এতটা সৌন্দর্য এখানে লুকিয়ে আছে যে হয়তো পুরোটা ভিডিও করলেও কম হবে। এক পাশে আমরা দেখতে পাচ্ছিলাম তুষারাবৃত পাহাড় আর অন্য পাশে দেখতে পাচ্ছিলাম বিশাল আকৃতির হিমালয়ান রেঞ্জ। সত্যি এতটা সুন্দর যে হতে পারে কোনো কিছু তা কখনোই আমি ভাবিনি। সামনে থেকে এত বিরাট লাগছিল যে শব্দ দিয়ে বোঝানো সম্ভব না। এতদিন এই সমস্ত কিছু আমি অন্যদের ভিডিওতে দেখেছি, ছবিতে দেখেছি, কিন্তু বিশ্বাস করো ছবিতে এবং ভিডিওতে দেখার পরেও আমি যখন সামনে থেকে এই জায়গাগুলো দেখছিলাম মনে হচ্ছিল যেন ভিডিওতে দেখার থেকে নিজের চোখে দেখার মধ্যে একটা অন্যরকম তফাৎ আছে। এই যে সামনে তুমি কাছের মধ্যে দেখো। সো আমরা গুরুদম্বার যেতে মোটামুটি আর 2-3 কিলোমিটার বাকি আছে গুরুদম্বার এখান থেকে। আর স্নোফল স্টার্ট হয়েছে, তোমরা ক্যামেরাতে দেখতে পাবে কিনা জানি না, কজ গাড়ির ভিতরে আমরা আছি, কিন্তু স্নোফল স্টার্ট হয়েছে, হালকা হালকা স্নোফল পড়ছে, উড়ে উড়ে আসছে তো গাড়ির কাছে। স্নোফল হচ্ছে, দারুণ লাগছে, কজ ওই মেঘগুলো হয়ে আছে যার জন্য স্নোফলটা হচ্ছে। আর আমি একদম এরকমই হাওয়ার মতো উঠছে এরকম স্নোফল চাই, দারুণ লাগবে, দারুণ। গুরুদম্বার যাওয়ার সময় এই রাস্তাটা আমাকে লাদাখের কথা মনে করে দিচ্ছিল। লাদাখের ভিডিওতে আমি এই ধরনের রাস্তা অনেক দেখেছি আর সত্যি বলতে দেখতে দারুণ লাগে। আর এইভাবেই আমরা পৌঁছে গেলাম দ্য গুরুদম্বার লেক। আমরা গুরুদম্বার লেকে পৌঁছে গেছি। 17,800 ফিট উচ্চতা, অক্সিজেনের প্রবলেম, অসাম অসাম লাগছে, জাস্ট একটা আলাদাই অনুভূতি, বলে বোঝানো যাবে না। পেছনে ওই পাহাড়গুলো তোমরা দেখতে পাচ্ছ,
ওই পাহাড়গুলোর ওই পারে সব চায়না, সামনে ওইগুলো সব হিমালয়ের পর্বত। ওইগুলো অসাম অসাম ভিউ। আর চারিদিকে স্নোফল হচ্ছে, আমরা হাতেও পড়ছে, গায়ে পড়ছে, দারুণ লাগছে জাস্ট দেখতে। তো চারিদিকে দেখতেই পাচ্ছ উপরে এরকম ব্ল্যাক পুরো মেঘ হয়ে আছে, যার জন্য এই স্নোফলটা আমরা পেলাম, না হলে স্নোফল পেতাম না। তো লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি আমরা স্নোফল, তাও আবার গুরুদম্বারে এসে, জাস্ট অসাম লাগছে, অসাম অসাম। আর আমরা এই সিঁড়ি ধরে এবার নিচের দিকে নামছি। জাস্ট রাস্তাটা দেখো, দুই দিকে ফ্ল্যাগ উঠছে আর আমরা রাস্তা ধরে মাঝখানে হেঁটে হেঁটে আসছি। আর ভিউ দেখো, জাস্ট অসাম ভিউ, অসাম ভিউ, স্নোফল। অতিরিক্ত ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, পুরো চিল ঠান্ডা, মানে হাতগুলো লিটারালি জমে যাচ্ছে। আমরা গ্লাভসও পরে নেই, নামতে গিয়ে পড়েই যাচ্ছি হাওয়াতে আমরা মনে হচ্ছে। আর ওই ব্রিজটা দেখো কি দারুণ লাগছে দূর থেকে, পুরো কাঁপিয়ে দিচ্ছে, অসাধারণ। আমরা এইবার একদম গুরুদম্বরের জলের একদম কাছে চলে এসেছি। আর দেখো একদম জলের কাছে, গুরুদম্বরের জলের কাছে আমরা। ও দা গুরুদম্বর লেক। সো আমরা এবার একটু গুরুদম্বরের জল একটু হাতে নিতে চলেছি বন্ধুরা, দেখা যাক হাতের কি অবস্থা হতে চলেছে। মাই গড, কিছু ফিল হচ্ছে না হাতে, তো কিছু ফিল হওয়া বন্ধ হয়ে গেছে, জাস্ট লাল হয়ে গেছে হাতগুলো। গুরুদম্বার লেকের পাশেই আমরা দেখতে পেলাম গুরু পদ্মসম্ভবার একটি মনেস্ট্রি। এখানকার লোকাল লোকদের মতে গুরু পদ্মসম্ভবার আশীর্বাদেই এই লেক কখনোই পুরোটা জমে না। এখানকার লোকাল লোকদের জলের অসুবিধার কারণে গুরু পদ্মসম্ভবা এই লেকটিকে আশীর্বাদ করেছিলেন এবং বলেছিলেন এই লেক কখনোই জমবে না, এবং তারপর থেকেই এই লেকের পুরোটা কখনোই জমে না, কোনো না কোনো অংশ সবসময় জল থাকে। সেই জন্য এই গুরুদম্বার লেক সিকিমের মানুষদের কাছে অনেক পবিত্র, এবং গুরু পদ্মসম্ভবার নাম থেকেই এই লেকের নামকরণ হয়েছে দ্য গুরুদম্বার লেক। দেখছো পুরো সেই শুরু হয়ে গেছে স্নোফল। সবার ব্ল্যাক জ্যাকেটে দেখো কি অবস্থা, সবার জ্যাকেটে একদম স্নোফল, জাস্ট একটা করে ধরছে, জীবন সার্থক হয়ে গেল, জীবন সার্থক। আর দারুণ স্নোফল শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো হাতে স্নোফল, ফেসে স্নোফল, আলাদাই ভিউ লাগছে। এরকম স্নোফল আমি কোনোদিন সামনে থেকে ভিউ কোনোদিন পাইনি, জাস্ট আলাদাই ফিল যাচ্ছে, আলাদাই ফিল হচ্ছে বন্ধুরা, লিটারেলি বলে বোঝানো যাবে না যে কতটা দারুণ লাগছে। হাত ফেস যেটুকু এক্সপোজড এরিয়া আছে পুরো জমে গেছে, মনে হচ্ছে ওই জায়গাগুলো কিছু ফিল হচ্ছে না। দেবদাকে দেখতে পাচ্ছ অলরেডি অক্সিজেন ক্যান নিয়ে স্প্রে স্টার্ট করে দিয়েছে, কারণ দেবদা আর আমাদের উজ্জ্বলদা দুজন মিলে গোটা লেকটা পরিদর্শন করেছে নিচে গিয়ে। হ্যাঁ, আমরা তো শুধু সিঁড়ি দিয়ে নিচে নেমেছি, জাস্ট পুরো লেকটা ঘুরে রেখেছে উজ্জ্বলদা এবং দেবুদা। শুধু তোমাদের জন্য, শুধু তোমাদের লেকের ভিউ দেওয়ার জন্য এনারা এই ডেয়ারিং অ্যাটেম্প্ট করেছেন। বাপ রে বাপ, It was a life threatening risk that these two people has taken. So please like, share and subscribe. থ্যাংক ইউ বিজিতদা। আর উজ্জ্বলদা হচ্ছে আজকে গুরুদম্বার লেকের জল ট্রাই করেছে। গুরুদম্বারের জল কিরকম টেস্টি এবার শুনবো আমরা উজ্জ্বলদার মুখে। বলো উজ্জ্বলদা। এটা নেপালিতে বলা যায় একদম মিঠো থিও, এবং আমার যেটা এক্সপিরিয়েন্স হলো যে একদম ইট টেস্টেড লাইক হলি ওয়াটার।
আজ আমার জীবন সার্থক হয়ে গেল, বুঝলে? এবং এই আনন্দে আমি বলবো যে লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার। সো এই চ্যাপ্টারের গল্পটা এখানেই শেষ করছি। লাস্ট চ্যাপ্টারে থাকবে লাচুং থেকে 0 পয়েন্ট যাওয়ার জার্নি। ইয়ে